গণমাধ্যমের বন্ধুরা আছেন আপনাদের সাথে শেয়ার করি। এক নম্বর হচ্ছে পুরো ঢাকায় আমরা যদি মানে অতীতের ম্যাপ দেখি এখনকার ম্যাপ দেখি তাহলে আমরা দেখব যে প্রায় 220 কিলোমিটার খাল নেটওয়ার্ক আছে ঢাকার ভিতরে, দুই সিটি কর্পোরেশন মিলিয়ে, এবং আমাদের সাইডে আছে অ্যারাউন্ড 100 কিলোমিটারের কাছাকাছি। তো এর মধ্যে আমরা 96 কিলোমিটার খাল এক্সকাভেশন কিন্তু করেছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে আমরা প্রায় 220 কিলোমিটার হচ্ছে আমরা ড্রেনেজ নেটওয়ার্ক আমরা পরিষ্কার করেছি, যেটা আমাদের এন্টায়ার ড্রেনেজ নেটওয়ার্কেরও 90% প্লাস প্লাস। তো সুতরাং তাই না, এরকম কাছাকাছি হবে। তো সুতরাং এই 6 মাসে এই দুটো কাজ আমরা করার কারণে আমরা আইডেন্টিফাই করেছি যে ঢাকার মেইন রোডে যে জলাবদ্ধতাগুলো থাকে সেই জলাবদ্ধতা কিন্তু অনেকটা কমে গিয়েছে, কারণ আমরা এটা প্রথমে আইডেন্টিফাই করেছি এবং সেই কারণে আমরা বড় আকারের কোনো জলাবদ্ধতা, আপনারা জানেন যে 54 বছরের ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু এবার গত 2 মাস আগে হয়েছে, 196 মিলিমিটার একদিনে রাতের বেলা হয়েছে। ওই দিন সকালে আপনারা অফিসে যারা গিয়েছেন জলাবদ্ধতা কিন্তু দেখেন, আমরা সারা রাত ফাইট করেছি, সারাটা রাত আমরা সবাই জেগেছিলাম। তো এখন পর্যন্ত আমরা যেই কাজগুলো করেছি এগুলো হচ্ছে জলাবদ্ধতাকে দূর করার জন্য এক ধরনের সাফাই করে কাজ করা, আর কি পরিষ্কার করলাম, পানিটা নেমে গেল। দিস আর অল প্র্যাগমেটিক এবং টেম্পোরারি সলিউশন। ভবিষ্যতে যদি যারা দায়িত্বে থাকবেন এবং অ্যাডমিনিস্ট্রেটর যিনি কিংবা মেয়র যিনি হবেন, উনি যদি সামান্য একটু গাফলতি করেন তাহলে একদিনের মাথায় আবার ঢাকার জলাবদ্ধতা ফিরে আসবে। তাহলে এটাকে আমরা সাস্টেইন করব কিভাবে, প্রশ্ন আছে না? সাস্টেইন করার জন্য আমাদের যে ড্রেনেজ সেকশন, আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন এবং বর্জ্য, আমরা 3 সেকশন মিলে আমরা কিছু অ্যাকশন প্ল্যান করেছি। এই অ্যাকশন প্ল্যানের মধ্যে 1 নম্বর হচ্ছে ধানমন্ডি 27-এর যে ক্যাচপিটটা আছে এটা নতুনভাবে কিছু নির্মাণ করা হচ্ছে, এবং এই ধানমন্ডি 27-এর পানিটা আলটিমেটলি যাবে সেই মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ড আছে, এখানে কাটাসুর খাল আছে, এখান দিয়ে পানিটা বের হবে। খেয়াল করে দেখেন কত দূর। এই পুরো কাজটা আমরা পরিষ্কার করেছি, এটা আরো যেন স্থায়ীভাবে যেন পানিটা সবসময় এখান দিয়ে বের হয়। ধানমন্ডি 27 যেন আমরা ভবিষ্যতে, এবার যেরকম হয়ই নাই, ভবিষ্যতেও যেন এটা যেন এই ধরনের কোনো দুর্যোগ না আসে সেই ব্যবস্থা আমরা করেছি। ঢাকার জলাবদ্ধতার কথা বললে কালশী নদীর কথা বলা হয়, আপনারা এটা শুনেছেন। এবার আপনারা কালশী নদী পান নাই, কিন্তু আমরা এটা টেম্পোরারি সমাধান করেছি যে এখানের ভিতরে যেই ড্রেনেজ নেটওয়ার্কটা ছিল এটা 6 থেকে 7টা জায়গায় 90 ডিগ্রি ইউটার্ন করা, এবং বাউনিয়া খালে পানিটি যাওয়ার কোনো রাস্তা তেমনভাবে ছিল না। সেটা আমরা আইডেন্টিফাই করে আমরা কিছু সিভিল স্ট্রাকচার করব, এটা আমরা আইডেন্টিফাই করেছি। তো এটা একটা প্রকল্প আমাদের হাতে নতুন করে নেওয়া হচ্ছে। নাখালপাড়ার ভিতরে প্রচুর জলাবদ্ধতা, ইভেন শীতকালেও মাঝে মধ্যে দেখা যায়, কারণ ড্রেনগুলো পরিষ্কার করা হয় নাই। এবারে যে 21 কিলোমিটার ড্রেনেজ আমরা করেছি, সেটা আমরা শুরুই করেছি ব্যাটারি গলি দিয়ে। তো এবং এই ব্যাটারি গলি দিয়ে শুরু করার কারণে স্থানীয়ভাবে লোকজন আমাদেরকে খুবই মানে অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং এই কারণে এবারের বড় আকারের এবং স্থায়ী জলাবদ্ধতা আমরা নাখালপাড়ায় পাইনি, হয় না। মিরপুর 1 নাম্বার চাইনিজের সামনের জলাবদ্ধতা আপনারা দেখেছেন মনে হয়, আমি চাইলে এখানে থেকে দেখাইতে পারি একটা করে। এটা হচ্ছে মিরপুর 1, এই যে কল্যাণপুর খাল, এটা হচ্ছে বাংলা কলেজের পিছন দিক দিয়ে খালটা, কিন্তু এটা ভরা বিভিন্ন জায়গায় ভরা। এটা আমরা এক্সকাভেশন করছি, এবং এই চাইনিজের যে রাস্তাটা আছে, এই রাস্তা আছে, যেটা এটা রাস্তা, এখান থেকে পানিটা বের হওয়ার কোনো রাস্তা ছিল না, শুধু ড্রেনেজ দিয়ে আমরা কিউআরটি করে কোনো রকমে করে এটা করেছি। কিন্তু এখানে এই পুরো খালটা এক্সকাভেশন করে ড্রেনেজটা করে যদি আমরা কল্যাণপুর রিটেনশন পয়েন্ট পর্যন্ত আমরা নিতে পারি, তাহলে গিয়ে এই অঞ্চলের জলাবদ্ধতা আমরা কমাতে পারবো, এবং এই মাসে এটা শেষ হয়ে যাবে এই কাজ। সুতরাং আবার আরেকটা হচ্ছে যে এই রাস্তাটাও নিচু, দুটো কারণ আছে। মিরপুরের 1 নাম্বার যেরকম উঁচু, আবার এদিকে যদি আমি ধরি পোলারবাগ যদি আমরা উঁচু ধরি, এই জায়গাটা আবার একটু নিচু। এটাও কিন্তু একটা প্রবলেম, যে বৃষ্টি হলে পানিটা প্রথমে এসে এইটা একটা বেসিনের মতন হয়ে যায়। তো এটা একটা, এই কাজটা আমরা করেছি। আরেকটি বড় জলাবদ্ধতা হচ্ছে মেট্রো রেলের নিচে কাজীপাড়া শেওড়াপাড়ায়, এবং এটা নিয়ে তো প্রচুর ক্রাইসিস। আপনারা জানেন ঢাকার ইতিহাস নিয়ে যখনই আমরা কথা বলি বর্ষায় এটা নিউজ হয়। তো এটা আমরা এবার চেষ্টা করেছি, বড় আকারে কিন্তু জলাবদ্ধতা আমরা পাইনি, খুবই অল্প 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি 6 ইঞ্চি পানিটা জমে আবার চলে যায়, কারণ আমরা অতটুকু পরিষ্কার করেছি এবার। কিন্তু আমরা এখানে একটা স্থায়ী সমাধানে এসেছি। স্থায়ী সমাধানটা হচ্ছে
মানে ধরি এই যে এটা যদি ধরেন আপনি এইটা হচ্ছে বগারমার খাল, মানে যে কল্যাণপুর, এটা কল্যাণপুর ঘ 4.1 কিলোমিটার। 1 কিলোমিটার। এই যে এই যে এই যে এই যে রোডটা আছে না প্রগতি সরণি, সরি রোকেয়া সরণি, এই রোকেয়া সরণির এই জায়গাটায় জলাবদ্ধতা হয় পুরোটা। এবং এই জলাবদ্ধতা নামার জন্য এখানে এখানে আরেকটা টেইল আছে। হ্যাঁ, এখানে এই ম্যাপে আসে নাই। তো দুইটা টেইল যদি আমরা করতে পারি, মানে এটা হচ্ছে কাজীপাড়ার ভিতরে, শেরপাড়ার ভিতরে। স্যার এটা অলরেডি আপনি অ্যাপ্রুভাল দিয়েছেন, এটা আমরা আশা করছি 1 মাসের মধ্যে শুরু হবে। সুতরাং এটা যদি আমরা পুরোটা খনন করে ফেলতে পারি, তাহলে এই পানিটা আমরা এই বগারমার খালে, আপনাদেরকে স্টোরি বলি, বগারমার খালে যখন আমাদের সিডব্লিউএম কমোডর নিক্সন সাহেব গিয়েছেন, মানে ওনাকে বলেছে যে আপনি একটু কষ্ট করে হেঁটে যান, কারণ আমরা তো ম্যাপে দেখেছি সিএস জরিপের ম্যাপে যে এখানে এক সময় ওয়াটার নেটওয়ার্ক ছিল। যখন সরজমিনে যাওয়া হয়েছে, উনি এসে আমরা বলছেন যে স্যার এখানে বাচ্চারা খালের উপরে ফুটবল খেলে, মানে এতটুকু ভরাট হয়েছে। এবং গত 30 বছরে কেউ কোনোদিন এটা পরিষ্কার করতে এসছে এরকম কোনো নজির নাই, হিস্ট্রিক্যাল নজির নেই, কোনো মানুষকে তারা ওখানে যেতে দেখে নাই, কোনোদিন দেখে নাই। এটা আমরা এখানে তো ইয়াও ঢুকে না, রাস্তাগুলো এত চিপা, এখানে মেশিন। হ্যাঁ, পরে এটা আমরা খনন শুরু করেছি এবং আরো 1 মাসের মধ্যে পুরো দুইটা টেইল সহ যদি আমরা এটা করতে পারি। হ্যাঁ, এবং জোন 4 এর আপনারা এখন যদি গাজীপাড়া শেরপাড়া যান, দেখবেন যে রাস্তা কাটা হচ্ছে। এটা হচ্ছে যে এই শ্রম ওয়াটারটা বের করার কাজ কিন্তু আমরা পার্মানেন্টলি শুরু করেছি। তো সুতরাং এটা যদি করি, এই অঞ্চলটা এমনি একটু নিচা, তারপরে রাস্তা পানি বের হওয়ার কোনো সুযোগ নাই। অ্যাটলিস্ট পশ্চিম সাইডের যে অংশ, কাজীপাড়া শেরপাড়ার পশ্চিম সাইডের পানিটা খুব তাড়াতাড়ি নেমে যাবে। পূব সাইডের পানি তারপরও থাকবে কিছু, আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলছি, কারণ এগুলো তো জলাধার ভরাট করে নগরায়ন হয়েছে। তো সুতরাং তারপরও আমরা মেইন রোডে পানিটা থাকবে না, সেই ব্যবস্থা আমরা করার জন্য কিন্তু আমরা এই কাজ, এই কর্মসূচি, এই অ্যাকশন প্ল্যানটি আমরা হাতে নিয়েছি। হ্যাঁ, বগারমার খাল যেদিন উদ্বোধন করবো, আপনারা একটু যদি আমাদের সাথে যান, আপনাদের দাওয়াত রইল, এটাতে আপনাদের ভালো লাগবে। এটা একদম হারিয়ে যাওয়া একটা খালকে আমরা পুনরুদ্ধার করছি। তারপরে হচ্ছে মিরপুর 10 এবং প্যারিস রোড, আপনারা খেয়াল করেছেন যে প্যারিস রোড নিয়ে প্রচুর কষ্ট হচ্ছে মানুষের। এইখানে যে প্যারিস খাল যেটা আছে, সেই খালটা মানে কোথাও কোথাও 1.5 ফিট, কোথাও কোথাও 2 ফিট পর্যন্ত চড়া, মানে এখন চড়া আছে। বাড়ির ভেতর দিয়ে ঢুকে গেছে, উপরে বাড়ি, হ্যাঁ, ভিতর দিয়ে হচ্ছে খালটা তারা কোনোরকম এরকম লেভেলে আমরা হাঁটছি 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা। তো সুতরাং এটা আমরা উদ্ধার করছি, জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা চেষ্টা করছি। মিরপুর 10 নম্বরে প্রচুর বৃষ্টি হলে হঠাৎ করে দেখবেন যে নিচের ড্রেনেজ থেকে পানিটা উল্টো বের হয়ে আসতেছে। তো এইটার কারণ কি, এটা আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ভালো হবে। 1 নম্বর হচ্ছে যে পানিটা প্যারিস খাল দিয়ে নেমে যাওয়ার কথা, কিন্তু প্যারিস খালটা ভরা, এটা একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে প্যারিস খাল থেকে 10 নম্বরের যে রাস্তাটা, 10 নম্বর থেকে 13 নম্বর 14 নম্বর, এটা হচ্ছে যে প্যারিস খাল যতটুকু উঁচু, তার বেডটা যে পরিমাণ উঁচু, তার থেকে প্রায় 3 ফিট প্লাস হচ্ছে নিচু হচ্ছে এই 10 নম্বর থেকে 14 নম্বর রাস্তাটা। তো সুতরাং বৃষ্টি যখন হয়, সে তো একটা ওয়াটার লেভেল ধরে, এই ওয়াটার লেভেল ধরতে গিয়ে তখন পানিটা উল্টো আসলে 10 নম্বর দিয়ে বেরিয়ে আসে। তো এগুলো আমরা স্পেসিফিক্যালি আমরা ইঞ্জিনিয়ারিং করে ধরে আমরা এটা আইডেন্টিফাই করেছি। এবং এখানে আমরা দুটো কাজ করছি, একটা হচ্ছে বাউনিয়া খাল প্যারিস খালের উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যেটা মিরপুর 10 নম্বরের জলাবদ্ধতা আমরা স্থায়ীভাবে সমাধান করতে চেষ্টা করব। তো সুতরাং প্যারিস খালের যা বাসিন্দারা আছেন, তারা আমাদেরকে বারবার ফোন দিয়ে ধন্যবাদ জানাচ্ছেন। আবার স্থানীয় লোকজন আমাদেরকে কাজ করতে বাধা দিচ্ছেন, এখানে কেউ চান না এই জায়গাগুলো আমরা পার্মানেন্টলি সলভ করে ফেলি, এখানে অনেক ধরনের সমস্যা আছে আপনারা জানেন, বাট এটা আমরা হাতে নিয়েছি। এখন এই মুহূর্তের বৃষ্টিতে উত্তরা 4 নম্বর সেক্টরে এক ধরনের জলাবদ্ধতা আপনারা দেখতে পাবেন। আজকে আমি খবর নিচ্ছিলাম এখানে আসতে, কারণ আজকে 3 দিন বৃষ্টিপাত হবে। উত্তরা 4 নম্বর সেক্টরের জলাবদ্ধতা, বিমানবন্দর রেল স্টেশনের এখানে একটা কালভার্ট আছে, সেই কালভার্ট দিয়ে একটা মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণ করতে হবে। এটা যদি না করা হয় তাহলে আমরা এটা করতে পারবো না, এবং এটা আমরা হাতে নিয়েছি। এখানে একটা চ্যালেঞ্জেস আছে, আপনাদেরকে তাও জানিয়ে রাখি। আপনি দেখবেন যে উত্তরা 1 নম্বর 2 নম্বর সেক্টরের ঠিক উল্টো পাশে, এদিকে 3 নম্বর 4 নম্বর সেক্টরের এদিকে পাশে, এই মাঝখানের জায়গাটায় 5টি প্রকল্প হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটা প্রকল্প আছে, মেট্রোর একটা প্রকল্প আছে, হ্যাঁ, আন্ডারপাসের একটা প্রকল্প আছে। এই সব জলাধার, হ্যাঁ, এইটা পুরোটা কিন্তু একটা বড় জলাধার এবং বেসিন ছিল, যে বৃষ্টি হলে উত্তরার এবং হচ্ছে যে এই সাইডে সিভিল এভিয়েশন পুরো এলাকার পানিটা এখানে এসে জমা হতো, তারপরে এটা বের হতে খাল দিয়ে।
এখন এই পুরোটা ভরাট হওয়ার কারণে এই পানিটা বের হওয়ার কোনো রাস্তা নাই। পুরো এয়ারপোর্ট রোড কিন্তু এইবার যদি আমরা ইন্টারফেয়ার না করতাম এয়ারপোর্ট রোডে মাজা পানি হতো, এতটুকু নিশ্চিত আপনাদেরকে বলতে পারতাম। এবং আমরা গিয়ে এটা বারবার করেছি। এখানের মধ্যে নাম বলতে হয়, আগে ড্রেনেজে ছিলেন যে ওনার নাম জানি কি ছিল, আমাদের এখানে চলে গেলেন যে, না 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 ওই শরীফ সাহেব, হ্যাঁ। তো উনি এটাকে বারবার বলেছেন যে যেহেতু আমার প্রায়োরিটি ছিল, উনি আমাকে বলেছেন, আমরা নিজেরা সবাই মিলে গিয়েছি, গিয়ে আমরা এইটা নিজেরা জোর করে আমরা এই ক্যানেলটা কাটিয়েছি, মানে অ্যাটলিস্ট কানেকশনটা, মানে এইদিকে মানে 1 নম্বর এবং 3 নম্বর সেক্টরের পানিটা যেন 4 নম্বর সেক্টরের পানিটা যেন একসাথে সিভিল এভিয়েশনের পানিটা এদিক দিয়ে কেটে যায়। এবং এরপর আমি আরো 3 বার গিয়েছি, গিয়ে আমরা প্র্যাগমেটিক্যালি ওয়াটারটা পাস করার আমরা একটা ব্যবস্থা করেছি, কিন্তু এটা পার্মানেন্টলি সমাধান করতে হবে। এবং এই পার্মানেন্ট সমাধান হবে যখন এই 5 প্রকল্প এখান থেকে উদ্ধার হয়ে এই জায়গাটাকে আবার খাল মানে জলাধারের জায়গা জলাধারে ফেরত না দিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আমরা সিভিল এভিয়েশন এবং কসাইবাড়ি খাল কমপ্লিট করেছি, হ্যাঁ কমপ্লিট সিভিল এভিয়েশন এবং কসাইবাড়ি খালটা কিন্তু আমরা কেটে কমপ্লিট করে রেখেছি। এটা কমপ্লিট হয়েছে। এবং এর মাঝখানে এয়ারপোর্ট, পারবেন কি? হ্যাঁ এয়ারপোর্ট রোডে আরেকটি বিষয় হচ্ছে, আপনারা দেখবেন যে এয়ারপোর্টের নতুন যেই স্থাপনা, নতুন যে টার্মিনাল, তার আরেকটু আগে এখানে পানি জমে। তো এইটার কারণ হচ্ছে যে এটা পূব দিকে পানিটা বের হওয়ার রাস্তা ছিল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কারণে এটা বন্ধ করে দিয়েছিল তারা। আমরা বারবার যোগাযোগ করে আমরা কিছুটা কেটে এখন ওয়াটার পাস করার ব্যবস্থা করেছি, এটা আপনারা দেখেছেন যে বারবার। তো সুতরাং এটাও আমরা সমাধান করেছি, নাহলে এয়ারপোর্ট রোড ইট কুড হ্যাভ বিন এ বিগ ডিজাস্টার এই সময়ের জন্য হতো আর কি, এই মনসুনে। 3 নম্বর হচ্ছে 15 নম্বর ওয়ার্ড অবস্থিত বাইঘাটটেক, বর্ণারটেক আর কালীবাড়ি এলাকায় এই আমরা আরসিসি পাইপ স্থাপন করে 2025-এর জলাবদ্ধতা আমরা এখানে দূর করেছি। 37 নম্বর ওয়ার্ডে বড় ড্রেনেজ আছে, সেই ড্রেনেজটা আমরা মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণ করে সুতিবোলা খালের আউটলেট পর্যন্ত আমরা কাজ চলমান আছে আমাদের। এবং 35 নম্বর ওয়ার্ডের আমবাগ, 40 নগর এবং আশকোনাতেও আমাদের জলাবদ্ধতা দিনের জন্য আমরা কাজ করছি। এর সাথে আপনাদেরকে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের এই পুরো কাজে সাথে গত 3-4 বছর ধরে একটা কথা বলা হচ্ছে যে ঢাকা 2 সিটি কর্পোরেশনকে ওয়াসা থেকে যে 26টি খাল দিয়েছে, সেই 26টি খালের মানে আপডেট কি, ঠিক এখনো কি এটাকে আমরা দখলমুক্ত করতে পারলাম? 29টি খাল, সরি, পরবর্তীতে। তো আমাদের উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা এই সবগুলো খালের ডিমার্কেশন পিলার করে ডিমার্কেশন পিলার স্থাপন করা শেষ হয়েছে। কিছুক্ষণ আগে আরেকটু পিছিয়ে জানতো ফার্স্ট সাহেব, ছবিটা দেখানোর জন্য, ডিমার্কেশন পিলারের ছবিটা। এই যে দেখেন, একদম স্থায়ী পিলার আমরা সিএসআরএস ধরে এই প্রত্যেকটি পিলার, প্রত্যেকটি খালের আমাদের কিন্তু ডিমার্কেশন পিলার আছে। এখন আমরা কেউ বলতে পারবে না যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খালগুলোর সীমানা নির্ধারণ হয় নাই। আমরা একটা সীমানা নির্ধারণ কমপ্লিট করেছি। এখন আমরা আস্তে আস্তে এগুলো উচ্ছেদ অভিযানে যাব। ম্যাক্সিমাম খালই উচ্ছেদ করা হয়ে গিয়েছে, কিছু বাকি আছে যেগুলো মিরপুরের মধ্যে অবস্থিত এবং মোহাম্মদপুরের কিছু জায়গা আছে। আপনারা জানেন যে একটা আলোচনায় আমি আসতেছি একটু পরে, যে এই গত সাদেক এগ্রোর সময় যে জায়গাটা ভাঙা হয়েছিল সেটা নিয়ে একটা প্রশ্ন আসবে, সেটা আমি উত্তর দেব একটু পরে। তো সুতরাং মোহাম্মদপুরের কিছু জায়গায় খালের সীমানা নির্ধারণের পরবর্তীতে কাজ হচ্ছে উচ্ছেদ অভিযান করা, সেটা আমরা করব। মিরপুরের কিছু জায়গায় উচ্ছেদ অভিযান চলমান আছে, বিশেষ করে এই ওই যে দিয়াবার, ওই মিরপুরে যেটা উচ্ছেদ অভিযান করতেছি, প্রজেক্ট করলাম দ্বিগুণ খালের আগে। তো সুতরাং এগুলো আমরা করছি এবং এগুলো করে আমরা ঢাকার জলাবদ্ধতার যেটা ভবিষ্যতে যেন মেইন রোডে এবং বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা না থাকে, সেটার একটা অ্যাকশন প্ল্যান আমরা করে আমরা এটা এখন ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আছি। আজকে যারা গণমাধ্যম থেকে এসছেন এবং ঢাকাবাসী যারা লাইভে আমাদেরকে দেখছেন, এই কাজগুলো আমাদের চলমান আছে। তারপরেও যদি আপনারা কোথাও জলাবদ্ধতা পান, স্থানীয়ভাবে অনেক জায়গায় এর বাইরে 43টি স্পটে জলাবদ্ধতা আছে, সেটা আমি আপনাদেরকে বলে রাখি। সেগুলো কোথায়? একদম ধরেন উত্তরখানের একটা চিপা রাস্তা যেখানে এখনো ড্রেনেজ নেটওয়ার্ক হয় নাই, অথবা মহানগর প্রজেক্টের পিছনের কোনো একটি জায়গায়, যে ব্লকের একটা পিছনের জায়গা যেখানে ড্রেনেজ নেটওয়ার্ক এখনো তৈরি হয় নাই। তো সেই জায়গাগুলো আমরা গ্র্যাজুয়ালি অ্যাড্রেস করবো। এই 6 মাসে আমরা এতটুকু অ্যাচিভ করেছি, সেটা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের ফরাজ সাহেব বলছেন এবং আমাদের সিডব্লিউএম সবসময় বলেন, সেটা হচ্ছে যে ওয়াসা থেকে খালগুলো নেওয়ার পর থেকে, ড্রেনেজগুলো আমাদেরকে নেওয়ার পর থেকে আমরা একটা লোকও নিয়োগ হয়নি। খালগুলো আমাদেরকে দেওয়া হয়েছে,
ড্রেনেজগুলো যে 220 কিলোমিটার প্লাস ড্রেনেজ আমাদেরকে তত্ত্বাবধান করার জন্য, মেনটেন করার জন্য, উন্নয়ন করার জন্য দেওয়া হয়েছে, একটা লোক সাথে দেওয়া হয় না এখন পর্যন্ত। তো সুতরাং সিটি কর্পোরেশনের সক্ষমতা যদি আমি বাড়াতে চাই, কিংবা জলবদ্ধতা নিয়ে যারা অতীতে সিটি কর্পোরেশনকে নিয়ে যারা লিড দিয়েছেন, তাদের উচিত ছিল এই নেগোশিয়েটটা করা, যে আমাদেরকে এতগুলো দায়িত্ব অ্যাডিশনাল দেওয়া হয়েছে, তার সাথে আমার লোকবল কোথায়, ইনভেস্টমেন্ট কোথায়, এবং এর সাথে লজিস্টিক্স কোথায়, তিনটা জিনিস তো আমার লাগবে। তো সুতরাং আমি এসেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জনবলের জন্য আমরা সার্কুলার দিয়েছি, হয়তো আশা করি আমরা এই 6 মাসের মধ্যে বিভিন্ন সার্কুলার দিয়ে লোক লাগবে। লোক ছাড়া আমরা কাজ করব কিভাবে? এর সাথে নতুন করে যোগ হচ্ছে দিয়াবাড়ি এবং দিয়াবাড়ি 18টি ওয়ার্ড এবং হচ্ছে পূর্বাচল। তো সেই জন্য তো আমাদের লোক লাগবে এবং আমাদের ইনভেস্টমেন্ট লাগবে। সুতরাং লোকাল গভর্নমেন্ট থেকে যদি আমাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং দ্রুত আমাদেরকে এই লোকবল নিয়োগের ক্ষেত্রে আমাদেরকে দ্রুত সাপোর্টগুলো যদি দিয়ে দেয়, আমরা তাহলে এইগুলোকে আসলে প্রপারলি মোকাবেলা করতে পারবো এবং আমরা সার্ভিসটা ঠিক মতো দিতে পারবো। আমি আপনাদের জন্য ফ্লোর ওপেন করে দিচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে খাল উদ্ধার গত 4 বছর বলেন বা 6 বছর বলেন, গত টার্মেও আমরা দেখেছি। আপনি দায়িত্ব নেওয়ার পরে আসলে অন্যান্য মেয়রের এখানে কি দায়িত্বের ব্যর্থ দেখেন, মানে তারা কি আসলে ঠিকভাবে দায়িত্ব পালন করেনি বলেই খালগুলো উদ্ধার করা যায়নি, এরকম মনে করেন কিনা আপনি? আরেকটা বিষয় আমি বলি, আপনি দায়িত্ব নেওয়ার পর যেহেতু অন্তর্বর্তী সরকারের আমলেই আপনি দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে খাল উদ্ধারের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা বা এটা গুরুত্বপূর্ণ কিনা আপনার কাছে মনে হয়? আমার কাছে ব্যক্তিগতভাবে কি মনে হয় জানেন, 6 মাসে আমরা কিভাবে পারলাম, সেটা একটা বড় কারণ হচ্ছে যে রাইট পারসন রাইট জায়গায় যদি থাকে তাহলে আপনি এটাকে ঠিকমতো কাজ করতে পারবেন। আর যেহেতু আমি দীর্ঘদিন 2 দশকের কাছাকাছি সময় ধরে পানি নিয়ে কাজ করেছি, ঢাকা নিয়ে কাজ করেছি, আমি এক্স্যাক্টলি জানি কোন পয়েন্টে কোন কাজটা করতে হবে, এবং ওই ইনস্ট্রাকশনটাই আমার টিমের সাথে তো আমাদের ট্রেনিং হইতে হবে। আমার ইঞ্জিনিয়ার যারা আছেন, সহকর্মী যারা আছেন, তারাও জানেন ফিল্ডের খবর। সুতরাং এটা রাইট পারসন রাইট টাইম এবং রাইট জায়গায় যদি থাকে তাহলে এটা রেজাল্ট তো আপনারা 6 মাসেই দেখেছেন। তো সুতরাং এটাই আনসার। এগুলোর জন্য তো কিছু অ্যাক্টিভিজম একাডেমিক লাগে, এটা তো বুঝতেই পারছেন। যে আমি দ্রুত এসে যারা কাজ অতীতে ছিলেন তাদের পক্ষে তো একদম গ্রাউন্ডে গিয়ে খাল খুঁজে বের করাও কঠিন। গত 10 বছর ধরে ঢাকায় এই খালগুলোকে আনার ক্ষেত্রে সিটি কর্পোরেশনে আনার আগে ঢাকায় খাল নিয়ে মূল ন্যারেটিভ কি ছিল? ঢাকায় কয়টা খাল আছে মনে আছে? আপনারা আমার কাছে এসেছেন জিজ্ঞেস করতে, কয়টা খাল আছে, কত কিলোমিটার খাল নেটওয়ার্ক আছে, এই ডিবেট তো এখনো আছে। তো সুতরাং এটা হচ্ছে একটা বড় ডিবেট। এই ডিবেটে কি আমরা যাবো কি যাব না, তার চেয়ে বড় হচ্ছে যে স্পন্টেনিয়াসলি 6 মাসে যেটা অ্যাচিভ করেছি আমরা, এবং আগামীতে বাকি কাজগুলো করার জন্য যে অ্যাকশনগুলো গেলাম, এটাকে আমরা সাস্টেইন করবো কিভাবে, সেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এই সাস্টেইনের জন্য দুটো জিনিস দরকার। আমার লোক লাগবে, যেটা অতীতে নেওয়া হয় নাই। অতীতে লোক ছাড়া তার কাজই বা করতেন কিভাবে, এটা একটা বড় সমস্যা। আর টাকা লাগবে, ট্যাক্স দেওয়া হয় না, লোকজন আমাদেরকে ঠিকমতো ট্যাক্স দেয় না। লোকাল গভর্নমেন্ট থেকে কিছু উন্নয়ন প্রকল্প তো আমাদের দেওয়া লাগবে। তো এই দুটো জিনিস লাগবে। তাহলে আমি ডেফিনেটলি আমি বিশ্বাস করি, আমি না থাকলেও আমাদের যে টিম সিটি কর্পোরেশন আছে, দে আর ওয়ে কোয়ালিফাইড এবং মানে এত এক্সপিরিয়েন্স, যেটা আমি কাজ করি আমি বুঝেছি। সুতরাং আমরা যদি লোকবল এবং টাকা দিই এবং তাদেরকে কাজের সুযোগ দিয়ে দিই, তাহলে দে উইল ওয়ার্ক অটোমেটিক্যালি। ইভেন আপনার লিডারশিপও লাগবে না। আমরা এই লেভেলের সক্ষমতা কিংবা এই লেভেলের টিমের টিউনিংটা আমাদের সিটি কর্পোরেশন এখন আছে, এতটুকু আমি কনফিডেন্টলি বলতে পারবো। ধন্যবাদ। প্রশ্ন নেই মানে হচ্ছে সমস্যা আসলে খুব একটা বেশি প্রকোপ কিছু বলে দিতে পারেন না। আমি এটা বলে যে আচ্ছা আমাদের কি বলে আবেদন মোহাম্মদপুরের বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে রামচন্দ্রপুর খালের একটা ক্যাচমেন্ট এরিয়া আছে। সেই জায়গাতে অতীতে একটা পলিটিক্যাল মানে ন্যারেটিভের উপর ভিত্তি করে এখানে ভেঙে দেওয়া হয়েছিল, এবং তার পিছনেও আমার অবদান ছিল। আমি প্রচুর ভয়েস রেজ করেছিলাম তখন। এবং এই 5ই আগস্টের পরে আমি তো এসেছি মাত্র 5-6 মাস, বাট এই ভ্যাকিউম টাইমে এখানে একটা বিল্ডিং হয়েছে, আপনারা স্ট্রাকচার হয়েছে দেখেছেন। এটা যখনই আমাদের নজরে এসছে, আমরা ডিসি রাজু এবং হচ্ছে আমাদেরকে মিলিয়ে আমরা একটা জয়েন্ট সার্ভের জন্য আমরা টিম গঠন করেছি।
আমরা জয়েন্ট সার্ভে করব, জয়েন্ট সার্ভে শেষ হলে আমরা 1 ইঞ্চি জায়গাও কিন্তু ছাড় দেব না, আমরা দরকার পড়লে আবার ভেঙে দেবো, কারণ আমরা বড় বড় বিল্ডিং কিন্তু আমি এসে ভেঙেছি। সুতরাং জয়েন্ট সার্ভেটা হলে আমরা আপনাদের সামনে নিয়েই ভাঙবো। আর আমি এখন একটু আমার সহকর্মী আমাদের চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার কমোডর বাশারকে বলছি কিছু বলার জন্য। একজন একটা প্রশ্নের জবাবে যেহেতু উনি জলাশয় নিয়ে কাজ করা মানুষ, যে কারণে উনি ওই ডাইনামিক্স যেভাবে বোঝেন এই এক্সপার্টিসটা আমরা এক্সপ্লয়েট করেছি, এই সুযোগটা আমরা নিয়েছি যে কর্পোরেশন এই খাল পুনরুদ্ধার বলেন, খনন বলেন, পরিচ্ছন্নতা বলেন, এবং শেষ পর্যায়ে এটাকে নাব্যতা বৃদ্ধি বা প্রবাহমান করা, এবং শেষ পর্যন্ত যেটা ফলাফল পেয়েছেন আপনারা, আপনার ওই জলাবদ্ধতা কমেছে, এটা আপনারা স্পেসিফিক্যালি দেখেছেন। সো আমি যে একটা রিকোয়েস্ট করব, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবচেয়ে বেশি কমপ্লেইন আসে আমার কাছে, যেহেতু আমি জলাবদ্ধতার বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট, খালের বিষয়গুলোর সাথে সাথে বর্জ্য ব্যবস্থাপনা, এগুলো সবই ডার্টি এবং খারাপ বিষয়, এবং এই খালি ফোনের পর ফোন আসে। একটা রিকোয়েস্ট সবার কাছে, যে এই যে খালের মধ্যে এই সবকিছু ফেলে দেওয়ার যে প্রবণতাটা, তো আমরা প্রত্যেকটা খালে যখন কাজ করি তখন কিন্তু ওই এলাকার মানুষজনকে সচেতন করার চেষ্টা করি, বলার চেষ্টা করি। আপনারা গণমাধ্যম কর্মী, আপনাদেরই সবচেয়ে বেশি সুযোগ মানুষের কাছে পৌঁছে দেয় এই সংবাদ, যে যেই খালগুলো আমরা একবার পরিষ্কার করে দিচ্ছি, এলাকার মানুষরা নিজেরা যেন এই খালগুলোকে তারা রক্ষা করে, তারা যেন ওই ময়লা আবর্জনার জন্য না ফেলে। জেনে অবাক হবেন, ওখানে কিন্তু টিভি পাওয়া গিয়েছে, আপনার বড় ম্যাট্রেস পাওয়া গিয়েছে, এরকম বড় 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 জিনিস পাওয়া যায়। এই জিনিসগুলো যদি না ফেলে, তাহলে আমরা যেভাবে করছি খালগুলো আমাদেরকে ভবিষ্যতে আরো ভালো সার্ভিস দিবে বলে মনে করি। থ্যাংক ইউ। আমি একটু আসসালামু আলাইকুম, আমি চিফ ইঞ্জিনিয়ার, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। আমার এক্সেন্ট ফরওয়ার্ড খুব সুন্দরভাবে আমাদের বর্তমান কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনাটাকে উত্থাপন করেছেন। আর প্রশাসক ওনার যে উইজডম যেটা আছে, নদী নিয়ে কাজ করেন, উনি আমাদের চেয়েও নদী সম্বন্ধে অনেক বেশি জানেন, এবং এই সুযোগটি আমরা নিয়েছি, এবং আমরা জলাবদ্ধতা দূরীকরণে আমরা কাজ করতে ওনার উইজডমটা সহায়তা করেছে। তো জলাবদ্ধতা বেসিক্যালি হয় যখন বৃষ্টির পানিটা সারফেস রানঅফ যেটা হয়, সেটা যদি স্বাভাবিক গতিতে যেতে না পারে, কোথায় বাধা পায়, তখনই আসলে এই জলাবদ্ধতা হয়। তার মানে স্বাভাবিক গতিতে পানিটা যে সারফেস রানঅফটাকে যদি আমরা ফ্রি করতে পারতাম, তাহলে কিন্তু পানিটা আর জমতো না। এই সারফেস রানঅফটা ফ্রি না হওয়ার একটাই কারণ হচ্ছে গিয়ে আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা আছে, দ্যাট ইজ মোর দেন এনাফ। নতুন জায়গা ছাড়া আমরা যখন ড্রেনেজটা ডিজাইন করি, এই ড্রেনেজটা যদি আমরা সচল রাখতে পারি, তাহলে কিন্তু পানিটা যে দ্রুত গতিতে চলে যাওয়ার কথা চলে গেলে কিন্তু আর পানিটা জমে না। প্রধান অন্তরায় হচ্ছে এই ফ্লোতে বাধা পাচ্ছে। কোথায় বাধা পাচ্ছে? সাফিসিয়েন্ট ড্রেন আছে যেখানে নতুন এলাকা ছাড়া, কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে ওভার দ্য টাইম, ইভেন 3 মাস পরে, 1 মাস পরে দেখা যায় যে ড্রেনটা আজকে পরিষ্কার করে আসছি, 3 মাস পরে সেই ড্রেন আর ওই ড্রেন থাকে না। এখানে আমরা ঝাড়ু দিয়ে ময়লা ফেলি, আমরা বাসার যত ওয়েস্ট আছে আমরা এসটিএস এ না ফেলে আমরা খালগুলোতে ফেলছি। এই যে খালগুলোকে আমরা ভরে ফেলছি, দ্যাট ইজ অনলি রিজন ফর ওয়াটার লগিং ইন ঢাকা। আর আরো ভয়ঙ্কর যে কাজ